ওয়েলকাম টু মাস একাডেমি। আমি মধুরিতা। আমি আবারও নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা কবিতা নোঙর, কবি অজিত দত্তের লেখা। আজ আমি নোঙর কবিতাটি আলোচনা করব। তার আগে বলে দিই, আমাদের মাস একাডেমিতে বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। তোমরা যদি পড়তে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো আজকে আমরা নোঙর কবিতাটি পড়ব। নোঙর কবিতাটি পড়ার আগে যে কথাগুলো বলে নেওয়া খুব দরকার, সেগুলো হচ্ছে কবিতাটির কবিকে। কবিতাটি লিখেছেন অজিত দত্ত। অজিত দত্ত সম্পর্কে কিছুটা আমাদের জেনে রাখা দরকার। অজিত দত্তের জন্ম 1907 সালে এবং তিনি আমাদের মধ্যে 1979 সাল পর্যন্ত ছিলেন। তার সারা কর্মজীবনে তাকে বেশিরভাগ সময় আমরা ব্যতিক্রমী কবি হিসাবে চিহ্নিত করতে পেরেছি। শুধু তিনি ব্যতিক্রমী ছিলেন কোন কোন দিক থেকে? তিনি ব্যতিক্রমী ছিলেন তার চিন্তাভাবনার দিক থেকে, আরও তিনি ব্যতিক্রমী ছিলেন তার শব্দ প্রয়োগের দিক থেকে, এবং ছন্দ সৃষ্টির দিক থেকেও তিনি কিন্তু ব্যতিক্রমী ছিলেন। তিনি ছিলেন রবীন্দ্র পরবর্তী যুগের কবি। আবার দেখা যায় যে তিনি তার আদর্শ, তার ভাবনা চিন্তা কল্লোলদের থেকেও আলাদা ছিল। তিনি বারবারই দেখা গেছে তিনি রবীন্দ্র বিদ্রোহ যেমন করেননি, তিনি চেয়েছেন শুধু নিজের মনের কথাকে নিজের মতো করে পরিবেশন করতে। আর এই সামর্থ্যটা অজিত দত্তের মধ্যে ছিল, আর এই সব গুণ তাকে জনপ্রিয় কবিরূপে পরিচিতি দিয়েছে। বস্তুতপক্ষে সমকালীন ঘটনা সংঘাতের চেয়ে চিরকালীন অনুভূতির প্রকাশই তার কাছে বড় হয়ে উঠেছিল। সেদিক থেকে মানস ধর্মে তিনি রোম্যান্টিক কবি, শব্দ প্রয়োগে ও ছন্দ সৃষ্টিতে কবি অসাধারণ তৎপরতা ও সাফল্য অর্জন করেছেন। এরপর নোঙর কবিতাটি আমরা যদি পড়ি, তার ভেতরে যে বর্ণনাটা আমরা পাবো তার দুটো দিক রয়েছে। বলতে গেলে নোঙর কবিতাটি একটি রূপক কবিতা। তার মানে কবি আমাদেরকে বলছেন এক, আর কবিতার অন্তর্নিহিত মানে কিন্তু আর এক। আমরা চেষ্টা করব দুটো মানেকে বর্ণনা করার, এবং খুব সহজে যাতে সেটা সবার সামনে পরিষ্কার হয়ে ওঠে সেটাও আমি চেষ্টা করব। আর মোটামুটি বলতে গেলে কবিতা পড়ার আগে আরও একটা জিনিস বলে নেওয়া দরকার, যে এই নোঙর কবিতাটির উৎস হচ্ছে, নোঙর কবিতাটি নেওয়া হচ্ছে অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে, যেটা 1970 খ্রিস্টাব্দে আমরা পাচ্ছি। তাহলে বলা যেতে পারে যে জীবনের অনেকটা শেষের দিকে এসে কবিতাটি লেখা হয়েছে। কবি নোঙর কবিতাটি কিন্তু জীবনের অনেকটা শেষের দিকে এসে লিখেছেন। তার মানে সারা জীবনের একটা জীবনাদর্শন কিন্তু এই কবিতার মধ্যে আমরা খুঁজে পেতে পারি। তাহলে আমরা নোঙর কবিতাটি পড়া শুরু করছি। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড়টানি, মিছে দাঁড়টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কি বলছে? যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। আচ্ছা, কবিতাটি আমরা পড়ে নিয়েছি।
এরপর কবিতাটির অর্থ বোঝার পালা। কবি অজিত দত্ত বলেছেন যে বাণিজ্য তরী নিয়ে দূর সিন্ধু পাড়ে পাড়ি দেবেন। তরীতে রয়েছে ভরা পণ্য। কবি কিন্তু সারা রাত দাঁড় টেনেছেন, কিন্তু তার দাঁড় টানা বিফলে গেছে। এখানে বলেছেন তিনি, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি। কেন এই মিছে দাঁড় টানা? এরকম তো আমরা শুনিনি কখনো যে মাঝি ভাই দাঁড় টানছে কিন্তু সেই দাঁড় টানাটা মিছে হয়ে যাচ্ছে। কেন? কারণ কবির তরী কিন্তু এক চুলো এগোয়নি। কবি সারা রাত কিন্তু দাঁড় টেনে গিয়েছে, কিন্তু কবি দেখেছে যে তরী একটুকু এগোয়নি, এক চুলো নৌকো এগোয়নি। কেন নৌকো এগোলো না? কারণ নোঙর পড়ে রয়েছে তটের কিনারে। নোঙর অর্থাৎ কি? নোঙরের যদি আমরা অর্থ করি তাহলে নোঙর আমরা কাকে বলি? নোঙর একটি যন্ত্র, যে যন্ত্রের দ্বারা যে লৌহ যন্ত্রের দ্বারা বলা যেতে পারে নৌকা পাড়ে বাঁধা থাকে কিংবা পাড়ে আটকে থাকে। নদী কিংবা সমুদ্রের ঢেউয়ে সেই নৌকা যাতে ভেসে না যায় সেই জন্য মাঝি মল্লাদের আমরা দেখতে পাই যে একটি ভারী লোহার যন্ত্র পাড়ে কিংবা কিনারে ফেলে রাখা হয় যাতে নৌকোটি ভেসে থাকতে পারে, প্রবাহমান না হয়ে যায়। তাহলে আমরা নোঙর অর্থাৎ কি বলতে পারি? যে নৌকার গতিরোধ করতে পারে এমন একটি যন্ত্র, নৌকাকে আটকে রাখতে পারে এমন একটি যন্ত্র। তাহলে সেই নোঙরটি যখন তটের কিনারে পড়ে থেকে গিয়েছে, কবি কিন্তু সেই ব্যাপারে জ্ঞাত ছিলেন না। সেই কারণে কবি দাঁড় টেনে গিয়েছে ঠিকই, কিন্তু সেই দাঁড় টানাটা কবির মিথ্যে হয়ে গেছে, মিছে হয়ে গেছে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এখানে কি বলতে চাইছে? যে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ঠিকই উঠছে, কিন্তু নৌকাকে আঘাত করে তারা আবার সমুদ্রের দিকেই ফিরে যাচ্ছে। তারপর জোয়ারের ঢেউগুলো যখন ফুলে ফেপে ঘুরে চলে যাচ্ছে, তারপর কি আসছে? জোয়ারের পর ভাটা, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। আমরা জানি যে নদী কিংবা সমুদ্রে জোয়ার আসে এবং ভাটা আসে। জোয়ারে জল আন্দোলিত হয় এবং ভাটায় কিন্তু সেই জল নেমে যায়। কিন্তু এই জোয়ার ভাটার আন্দোলনের ফলেও কিন্তু কবির বাণিজ্য তরী বাধাই পড়ে আছে, একটুকু এগোচ্ছে না। কবি কিন্তু দাঁড় টানছে, যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল। এই কথাটির অর্থ হচ্ছে, এই লাইনটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে যতই না দাঁড় টানি, কবি দাঁড় তো টানছেনই, যতই মাস্তুলে বাঁধি পাল। এইবার কবি কিন্তু শুধু দাঁড় টানেনি, নৌকা যাতে এগিয়ে যেতে পারে সেই কারণে তিনি মাস্তুলে কিন্তু পালও বেঁধেছেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। কবির নৌকা একটুকু এগোয়নি। নোঙরের কাছে বাধা, তবু এই নৌকা চিরকাল, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। তাহলে নোঙর তো বাধা পড়ে আছে, নৌকো কিন্তু একদম চলছে না, যেখানে নৌকো ছিল সেখানেই থেকে গেছে। নিস্তব্ধ মুহূর্তগুলোতে সাগর গর্জনের কবির দাঁড় টানার মুহূর্তগুলো কিন্তু নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে উঠছে। আবার দাঁড় যখন ফেলছেন তখন স্রোত এসে বিদ্রুপ করে যাচ্ছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। কবি কিন্তু তারার দিকে তাকিয়ে নিশানা করেছেন, অর্থাৎ আমরা জানি যে পূর্বে যখন জাহাজ নিয়ে
পাড়ি দিতেন, বাণিজ্য তরী নিয়ে পাড়ি দেওয়া হতো, তখন কিন্তু দিক নির্দেশনের জন্য আমরা শুকতারার সাহায্য নিয়েছি। এখানে কিন্তু সেটাই ইঙ্গিত করা হয়েছে যে কবি কিন্তু চেয়েছেন দিক ঠিক করে তরীকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু সেই সবই কিন্তু বৃথা হয়েছে। কবি দাঁড় টেনেই গেছে, আর সেই দাঁড়টানা বিরামহীন হয়েছে, কিন্তু দাঁড়টানা সম্পূর্ণ মিথ্যে মিছে হয়ে গেছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। কবি জানেন না যে নোঙর কখন তটের কিনারে পড়ে রয়ে গেছে, আর কবি চেষ্টা করে গিয়েছে সপ্ত সিন্ধু পারে তার তরীকে নিয়ে যেতে। সেই তরী কিন্তু শূন্য তরী নয়, সেই তরী ভরা পণ্যে। তবুও কবি চেষ্টা করেছে সারা রাত তবু দাঁড় টানি। সারা রাত কবি চেষ্টা করেছে দাঁড় টেনে নিয়ে যাওয়ার। একটি দিকের অর্থ আমরা কবিতাটিকে বুঝতে পারলাম। এরপর আমরা বলি কবিতাটির ভেতর তিনি যে অন্তর্নিহিত মানেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সেটি কি। কবি তার মানসিকতায় কবিতাটিতে মধ্যবিত্ত চরিত্রের মানুষদের কথা কিন্তু বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মধ্যবিত্ত মানুষদের প্রকৃতি কেমন হয়, মধ্যবিত্ত মানসিকতার মধ্যবিত্ত মানুষ যারা, সেই সব মানুষদের নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে চাওয়া পাওয়া থাকে। মনকে তারা তৃপ্ত রাখতে পারে না। মনের সব সময় তাদের থাকে আরও কিছু প্রত্যাশা, তারা করে বেড়ায়, আরও কিছু পাওয়ার নেশা তাদের থাকে, আর এই সব জিনিস তাদের মনকে কিন্তু অস্থির করে তোলে। তারা কিন্তু বারবার চেষ্টা করে তাদের আয়ত্তের বাইরে গিয়ে জিনিস নিজের জন্য গ্রহণ করতে চায়। তারা কিন্তু চায় সবসময় অধিকারের বাইরে গিয়ে নিজেদের জিনিস ফলাও করতে। কবিতায় বলেছেন যে তিনি বাণিজ্য তরী নিয়ে দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে যাত্রা করছেন, কিন্তু নোঙর পড়ে যাওয়ায় তার নৌকা আর তট ছেড়ে কিন্তু এগোতে পারছেন না। অনেক চেষ্টা করার ফলেও কিন্তু তিনি তার নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। আসলে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটি সীমিত ক্ষমতা থাকে। সেই ক্ষমতা অতিক্রম করে যা কিছু সে পেতে চাক না কেন, তা কিন্তু হয় না, তা কিন্তু সম্ভব হয় না। সেখানে চেষ্টা ব্যর্থই হয়। যোগ্যতার বাইরে মানুষ কোনো কিছুই কিন্তু কোনোদিন পায় না, সেটাই কিন্তু কবি বারবার বুঝিয়ে দিতে চেয়েছে। কবি এটা বলতে চেয়েছেন যে সপ্তসিন্ধু পারে দূর দেশে, অর্থাৎ দূর দেশে সপ্তসিন্ধু পারে তিনি যতই যেতে চেয়েছেন তিনি কিন্তু পারেননি। সংসারের মায়াজাল, সংসারের বাঁধন, সংসারের কর্তব্য থেকে তিনি কিন্তু বিরত থাকতে পারেননি। এই সংসারের মায়া মোহতে তিনি কিন্তু আটকেই রয়েছেন। এই কবিতার বাহ্যিক অর্থটা আমরা বুঝতে পারলাম। এবার ভেতরের যে অন্তর্নিহিত অর্থ সেটা আমরা একটু বলি, যে কবিতাটি কিন্তু সম্পূর্ণভাবে রূপকধর্মী একটি কবিতা। তাই কবিতার আরও একটি ভাব অর্থও পাওয়া যায়, তা হলো সংসারী মানুষের কথা কবি বলতে চেয়েছেন নিজের মধ্য দিয়ে। জীবনের আশা আকাঙ্ক্ষার প্রাপ্তির অনেক প্রত্যাশা মনে নিয়ে জীবনের পথ চলতে হয় সবাইকে। সেই স্বপ্ন পূরণে কবির সংসার জীবনের তৈরি সাজানো। তাহলে আমরা প্রত্যেকেই সংসার জীবনের তরি সাজাই, কবিও কিন্তু সাজিয়েছেন। কবি কিন্তু বারবার চেষ্টা করেছেন নির্জন দ্বীপে গিয়ে কিংবা দূর সমুদ্রে গিয়ে তিনি কিন্তু নিজের সাহিত্য চর্চা করবেন, কিংবা নিজে একা জীবন কাটাতে চেয়েছেন এই সংসারের মায়াজাল পেরিয়ে, কিন্তু কবি কিন্তু পারেননি। কবি কোনোভাবেই পারেননি দূরে গিয়ে একা জীবন কাটাতে। সংসারের মায়া কিন্তু তাকে কোনোভাবেই এই সংসার কাটিয়ে যেতে দেয়নি। কবির মনে রয়েছে আরও অনেক প্রত্যাশা, সবই পূরণ করতে চান তিনি আর পাঁচটা সংসারী মানুষের মতোই। তাই সংসার ছেড়ে সুদূরের টানে মুক্তির আলো পেতে চান তিনি। কিন্তু কবিচিত্ত সাংসারিক মোহমায়ায় বাধা, ঠিক আমাদের মতনই, আর পাঁচটা সাধারণ মানুষের মতো কবিরও মন সাংসারিক মায়া বাঁধনে বাঁধা। তাই সংসারের মায়া মমতা স্বার্থ সব কিছু ত্যাগ করে তিনি যেতে পারেননি। আর এই যে বাঁধন, এই যে মায়া মমতায় ঘেরা বেড়াজাল, এটিকেই কিন্তু নোঙরের সাথে কবি তুলনা করেছেন। নোঙর শব্দটিকে রূপক হিসেবে এখানে তিনি কিন্তু ব্যবহার করেছেন বারবার।
নোঙর কিন্তু তটে পড়ে থাকায় নৌকা যেরকম গতি পায়নি, কবি জীবনও কিন্তু সংসারের মায়ায় আবদ্ধ থেকে গিয়েছে চিরকাল। মুক্তির স্বাদ কিন্তু তিনি পায়নি। তিনি কিন্তু চেষ্টা করেছেন বারবার মুক্তির স্বাদ পেতে, কিন্তু নোঙর কিন্তু তাকে বাধা দিয়েছে, তাকে যেতে দেয়নি। কিন্তু তবুও কবি শেষে এসে কবি আবারও জানিয়েছেন যে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারায়। কবির অজান্তেই নোঙর কিন্তু পড়ে গিয়েছে। অর্থাৎ কবি যতই চেয়েছেন সংসারের মায়া কাটিয়ে বাইরে বেরানোর, কবি কিন্তু পারেননি। তবুও একটি আশা নিয়ে কবি কবিতাটি শেষ করেছেন যে সারা রাত তবু দাঁড় টানি। এখানে আমরা দেখতে পাবো যে এই তবু কথাটি ব্যবহার করেছেন কবি কেন? তবু কথাটি ব্যবহার করেছেন কেন? আসলে আমাদের প্রত্যেকটি মানুষের ভেতর একটি করে না ইচ্ছে শক্তির প্রবল সঞ্চার থেকেই যায়। সব কিছু বাধা থাকা সত্ত্বেও কিন্তু মানুষের ভেতর এই ইচ্ছেটুকু থেকে যায় যে ঠিক আছে, চেষ্টা করি না। এই যে চেষ্টা করার মানসিকতা, সেখান থেকেই কবির কিন্তু এই তবু শব্দটি ব্যবহৃত হয়েছে। তবু শব্দটি কবি ব্যবহার করেছেন যে আমি জানি সংসারের মায়া কাটিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সংসারের মায়া, বাঁধন, দায়িত্ব, কর্তব্য সব কিছু কাটিয়ে হয়তো আমি যেতে পারবো না, আমি সেটা জানি। কিন্তু তবুও আমি চেষ্টা করব। কবি কিন্তু চেষ্টা করে গিয়েছেন। কবি কিন্তু দাঁড় টেনেছেন, অর্থাৎ কবি কিন্তু কর্ম করে গিয়েছেন। তিনি আশ্বাস রেখেছেন যে যদি তিনি দাঁড় টেনে এই নোঙরের বাঁধন সরিয়ে দিয়ে আরও অনেক দূর সপ্তসিন্ধু পারে পাড়ি দিতে পারেন, এই আশা রেখেই কিন্তু কবি কবিতাটি শেষ করেছেন। তাহলে আমরা এখান থেকে এটা শিখব যে জীবনে তো বাঁধন থাকবেই, জীবনে বাধা বিপত্তি আসবে, খারাপ সময় থাকবে, তবুও মানুষের মন সবসময় কিন্তু চিরশান্তির দিকে এগিয়ে যেতে চায়, চিরশান্তির পথে এগোতে চায়। শান্তি কাম্য। সেই কারণে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা শেষ চেষ্টা করার ইচ্ছেটা কিন্তু নিজেদের ভেতর থেকে চলে যেতে দেব না। এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করছি। অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, কমেন্ট করবে তোমরা। আর এরপরে বাংলা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব, তোমাদের যাতে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে, তোমরা কি কি চাইছো, কিভাবে আলোচনা করলে তোমাদের ভালো লাগবে, সেই সব আমাকে যদি জানাও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের দিন, পরের ভিডিওতে। ভালো থাকবে।